আপনাদের স্বাগত জানাই। আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক বরাবরই অদ্ভুত এক দ্বন্দ্বের ভেতর দিয়ে গেছে। একদিকে রয়েছে 1971 সালের গভীর ক্ষত, অন্যদিকে রয়েছে আঞ্চলিক বাস্তবতা ও পারস্পরিক কৌশলগত প্রয়োজন। শেখ হাসিনার দীর্ঘ ক্ষমতাকালে দুদেশের সম্পর্ক কার্যত স্থবির হয়ে গেছিল। সেই সময় ঢাকার কূটনীতি ছিল অনেকটা একমুখী। দিল্লিকে প্রধান মিত্র হিসেবে দেখা, ইসলামাবাদকে উপেক্ষা করা, এমনকি শত্রু হিসেবে আচরণ করা। মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানের অপরাধের প্রশ্নটি প্রায় একমাত্র ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল দ্বিপাক্ষিক সম্পর্ক মূল্যায়নের ক্ষেত্রে। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী প্রশাসনের আগমনের পর পরিস্থিতি নতুন এক মোড় নিয়েছে। 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর তাই একটা বড় রাজনৈতিক বার্তা বহন করে। ইসাকদারের এই সফরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। সই হয়েছে 6টি চুক্তি এবং সমঝোতা স্মারক। এর ভেতর রয়েছে বাণিজ্য নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, ফরেন সার্ভিস একাডেমির সহযোগিতা ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস ও এপিপিসির মধ্যে অংশীদারিত্ব, এবং বাংলাদেশের আন্তর্জাতিক ও কৌশলগত গবেষণা ইনস্টিটিউট বিজ ও পাকিস্তানের আইএসএসআইর সহযোগিতা। যদিও ভিসা রেয়াতের চুক্তিটি কেবল সরকার ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য সীমিত, তারপরও এটি প্রতীকী অর্থে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দেয়। তবে এই সফরের প্রকৃত আলোচ্য বিষয় হয়ে ওঠে 1971 সালের প্রসঙ্গ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন বিষয়টি দুবার মীমাংসা হয়েছে। প্রথমবার 1974 সালে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে, দ্বিতীয়বার 2002 সালে পারভেজ মোশাররফের, পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বক্তব্যের মাধ্যমে। মোশাররফ ঢাকা এসে নৃশংসতার জন্য অনুশোচনা প্রকাশ করেছিলেন। সেটিকে ইসলামাবাদ চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে দেখতে চায়, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এটি গ্রহণযোগ্য নয়। কারণ আজ পর্যন্ত কোনো পাকিস্তানি সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেনি। 1974 সালে পাকিস্তানি যুদ্ধবন্দীদের মুক্তি ও সম্পর্ক স্বাভাবিক করবার জন্য রাজনৈতিক সমঝোতা হয়েছিল, কিন্তু তা ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়নি। হামিদুর রহমান কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে দেখা যায় যে পাকিস্তানি সেনাবাহিনী নয়, ভুট্টো সহ রাজনৈতিক নেতৃত্ব গণহত্যায় দায়ী ছিল। সুতরাং মীমাংসা হয়ে গেছে দাবি করা আসলে ইতিহাসের প্রতি একটা বড় অবিচার। ইসাকদারের মন্তব্যে পরিবার ও ভ্রাতৃত্বের উদাহরণ বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। কারণ 1971 সালের ঘটনাকে কোনো পারিবারিক দ্বন্দ্ব বলা একেবারেই অসমীচীন। এটা ছিল এক পরিকল্পিত গণহত্যা। পাকিস্তানি সেনারা 30 লক্ষ মানুষ হত্যা করেছে, 2 লক্ষ নারীকে ধর্ষণ করেছে, কোটি মানুষকে শরণার্থী করেছে। সেই স্মৃতি এখনো বাংলাদেশের জাতীয় চেতনায় জীবন্ত। কাজেই সম্পর্ক পুনর্গঠন চাইলে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করে ক্ষমা চাইতেই হবে। তবুও বাস্তবতা ভিন্ন এক সত্য সামনে আনে। বাংলাদেশ আজ ভারতের সঙ্গে ক্রমশ অস্বস্তিকর সম্পর্কে আটকে পড়েছে। সীমান্তে পুশব্যাক, নাগরিকত্ব প্রশ্ন, অর্থনৈতিক চাপ, এসব নিয়ে দিল্লির সঙ্গে উত্তেজনা বাড়ছে। অন্যদিকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এক ধরনের কূটনৈতিক ভারসাম্য এনে দিতে পারে বলে কোনো কোনো মহল মনে করে। একই সঙ্গে চীন, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে যে ত্রিপাক্ষিক সহযোগিতা কাঠামো তৈরি হয়েছে, সেটা কৌশলগতভাবে কারো কারো কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার একটা বিপরীত দিকও আছে, ঝুঁকিও আছে, সেটাও আমাদের মাথায় রাখা দরকার। ভারত সার্ককে অচল করেছে অভিযোগ, কিন্তু বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, বন্দর ব্যবহার, আঞ্চলিক বাণিজ্যের মতো ক্ষেত্রগুলোতে ইসলামাবাদ ঢাকার সহযোগিতা কারো কারো মতে নতুন একটা সুযোগ তৈরি করতে পারে। সফরের রাজনৈতিক মাত্রা আরো স্পষ্ট হয় যখন তার বিএনপি, এনসিপি ও জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন, যদিও তা প্রোটোকলের আড়ালে সৌজন্য হিসেবেই ব্যাখ্যা করা যেতে পারে। তবে রাজনৈতিক বার্তাটা খুবই স্পষ্ট। ইসলামাবাদে বুঝিয়ে দিল ঢাকার নতুন রাজনৈতিক ভারসাম্যকে তারা গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতে নির্বাচনী রাজনীতিতে ইসলামাবাদের সমর্থন কাকে ঘিরে থাকতে পারে তারও ইঙ্গিত
দিচ্ছে। এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, ৭১-এর ক্ষত না মুছে কি সম্পর্ক টেকসই হতে পারে? আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে দেখা যায় অনেক দেশই যুদ্ধাপরাধ বা দমননীতির জন্য ক্ষমা চেয়ে পরবর্তী প্রজন্মের জন্য সম্পর্কের নতুন অধ্যায় খুলেছে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতার দায় স্বীকার করেছে। জার্মানি হলোকস্টের জন্য ক্ষমা চেয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ অপরিহার্য। নইলে কৌশলগত সম্পর্ক এগুলো আবেগের স্তরে বাধাটা কিন্তু থেকেই যাবে। এই প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য আরেকটা গভীর বাস্তবতা তৈরি করছে। ৮ বছর পার হয়ে গেছে, এখনো ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে আশ্রিত। সম্প্রতি পশ্চিমা বিশ্বের ১১টি দেশ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে। তারা স্বীকার করেছে যে রোহিঙ্গারা এখনো নিরাপদের দেশে ফিরতে পারছে না, কিন্তু তারা প্রত্যাবাসনের জন্য কার্যকর কোনো সময়সীমা দেয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় শুধু প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীন মিয়ানমারকে ঘিরে নিজেদের স্বার্থে প্রতিদ্বন্দ্বিতা করছে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প, গ্যাস ও খনিজ সম্পদ আহরণ, যুক্তরাষ্ট্রের লক্ষ্য চীনের প্রভাব ঠেকানো এবং মিয়ানমারের বিরল খনিজের বাজারে প্রবেশ। ওয়াশিংটন সম্প্রতি জান্তা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যা বাংলাদেশের দৃষ্টিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। কারণ মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্ন চাপা পড়ে গেছে কৌশলগত স্বার্থের নিচে, এবং সেটাই বিশ্বজুড়ে আসলে হয়ে থাকে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কূটনীতিকে বহুমুখী দৃঢ় হতে হবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন শুধু আবেগ নয়, বাস্তবতারও দাবি। তবে একই সঙ্গে ৭১-এর ন্যায় বিচারের প্রশ্নে ছাড় দেওয়া যাবে না। আবার রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে হবে, যেন এই মানবিক সমস্যা আরো দীর্ঘস্থায়ী না হয়। বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন যতটা আবেগের প্রশ্ন, তার চেয়ে বেশি বাস্তব কূটনীতির প্রয়োজনে। কিন্তু সেই কূটনীতি হবে ব্যর্থ যদি ইতিহাসকে অস্বীকার করা হয়। তাই বাংলাদেশের জন্য প্রয়োজন ভারসাম্য, ন্যায় বিচার ও কূটনীতি, স্মৃতি ও সম্ভাবনার মাধ্যমে বা স্মৃতি ও সম্ভাবনার মধ্যে। আজকের বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতিতে ছোট দেশগুলো একমুখী নির্ভরতায় টিকতে পারে না। বহুমাত্রিক কূটনীতি, বৈচিত্র্যময় অংশীদারিত্ব এবং দৃঢ় জাতীয় অবস্থানই হলো টিকে থাকবার পথ। বাংলাদেশকে তাই একই সঙ্গে ইসলামাবাদের সঙ্গে নতুন সহযোগিতা করতে হবে, দিল্লির সঙ্গে সম্পর্ক পুনঃসংজ্ঞায়িত করতে হবে, বেইজিং ও ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বিতার ফাঁকফোকরে সুযোগ খুঁজে নিতে হবে, আর সবচেয়ে বড় কথা, নিজস্ব জনগণের জন্য ন্যায় বিচার ও মর্যাদার ভিত্তি মজবুত করতে হবে। শুধু তাহলেই সম্ভব হবে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ককে নতুন এক মোড়ে